মিয়ানমারের সংঘাতের প্রভাব টেকনাফের সীমান্তবর্তী গ্রামে। গুলি আতঙ্কে ঘর থেকে বের হওয়া বন্ধ, সতর্ক বিজিবি। সামরিক কূটনীতি জোরদারের পরামর্শ। নির্বাচনী ডামাডোলের মধ্যে জাল টাকার বিস্তার নিয়ে চিন্তা। মূল্যস্ফীতির লাগাম টেনে অর্থনীতিতে গতি আনার চেষ্টাও ব্যর্থ হওয়ার শঙ্কা। নজরদারি বাড়ানোর তাগিদ। ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পারছি না। 400 টাকা সরকারি রেট, এখন বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এখন কেন এত দাম বাড়তেছে? এখন এটা দেখার তো কেউ নেই। রান্নাঘর থেকে ফিলিং স্টেশন, মিলছে না চাহিদার অর্ধেক এলপিজিও। ঋণপত্র খোলা ও আমদানি জটিলতায় নজিরবিহীন সংকট। আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। সরকার বিরোধী আন্দোলনে ইরানে নিহতের সংখ্যা ছাড়ালো 500। 3 দিনের রাষ্ট্রীয় শোক। সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা ট্রাম্পের। তেহরানের সমর্থনে ইউরোপে বিক্ষোভ। এবং জেদ্দায় বছরের প্রথম এল ক্লাসিকোতে 5 গোলের রোমাঞ্চকর লড়াই। রাফিনিয়ার জোড়া গোলে রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড শিরোপা জয় বার্সেলোনার। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোতেও। বাসিন্দাদের অভিযোগ, ওপারে গোলাগুলির কারণে বন্ধ হয়ে গেছে তাদের স্বাভাবিক জীবন জীবিকা। দিন কাটাচ্ছেন আতঙ্ক আর ঝুঁকিতে। নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টেকনাফের লম্বারবিল এলাকা, একসময় যেখানে সকাল শুরু হতো কৃষক আর জেলেদের ব্যস্ততায়। এখন সেই লম্বারবিল এলাকা নিস্তব্ধ। সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব পড়েছে এপারের বাসিন্দাদের জীবনে। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের ভেতরে গোলাগুলি ও গোলাবর্ষণ হলেও অনেক সময় গুলি ও মর্টার এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন সীমান্তবর্তী গ্রামের মানুষ। মিয়ানমারের অভ্যন্তরে প্রায় 2 বছর ধরে চলা সংঘাতে টেকনাফ সীমান্তের অন্তত 3টি ইউনিয়নের বাসিন্দারা চরম ঝুঁকিতে রয়েছেন। আর খেত কামার জানি হয় এখন কৃষক গিয়া মাঝে আর মাছ শাসি জানি হয় নকাল আমি না পারি আইও না পারি খনিকে চলিয়ে না পারি কিছু করিও না পারি আর তো নেই তো ফরানোর বই না আর তারা গোয়েন তো গুলি ফুড়াই তারা কিন্তু 10 কুড়া ফুড়া ইন আরে বাংলাদেশে তাইয়ের ফরের আমরা ওদিকে যেতেও পারতেছি না, আসতেও পারতেছি না, কারণ এই যে রোহিঙ্গা গুলাগুলির কারণে না প্রতিদিন আমাদের জেলেতে নামতে পারে না। সীমান্তের টহল জোরদারের পাশাপাশি ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে বিজিবি। আমরা সতর্ক অবস্থা আছি, জনগণকে বলছি যে আপনারা সতর্ক থাকেন। আমরা বিজিবি বেড়িবাঁধ এবং সীমান্ত সংলগ্ন রাস্তায় সর্বোচ্চ অ্যালার্ট অবস্থা আছি। রোববার মিয়ানমারে আরকান আর্মির হামলায় টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 সদস্যকে আটক করে বিজিবি। পরে তাদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার টেকনাফের হোয়াংখং এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, আমরা যে সীমান্তে রয়েছি সেটি হচ্ছে লম্বারবিল, যেখানে গতকালকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হয়েছে এবং তার প্রেক্ষাপটে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর প্রায় 53 জন সদস্য বাংলাদেশে পালিয়ে আসে এবং সেই সীমান্তে আজকে সকাল থেকে আমরা লক্ষ্য করছি, গতকালকেও আসলে লক্ষ্য করেছি যে মানুষজন যে জনশূন্য এই সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে সড়ক পর্যন্ত সেখানে কোনো ধরনের মানুষজনের যে অবস্থান, কৃষি ক্ষেত খামার কিংবা চিংড়ি কেড়ে, সেটি আসলে দেখা যাচ্ছে না। তবে বিজিবি আমরা লক্ষ্য করছি যে বেড়িবাঁধটি রয়েছে, বেড়িবাঁধটির নিচে নিরাপদে তারা টহল দিচ্ছে, তাদের জোরদার করা হয়েছে। তবে বিজিবি সবসময় আমাদেরকে যেটি স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বেড়িবাঁধের উপরেই কিন্তু তারা অবস্থান নেয় এবং টহল দেয়। সে টহলটি কিন্তু এখন বর্তমানে বেড়িবাঁধের নিচ দিয়ে তারা অবস্থান নিয়েছে এবং তারা তাদের নিরাপত্তার দিক দিয়ে বিবেচনা করে তারা টহলটি দিচ্ছে, সেই লক্ষ্য করেছে।
সীমান্তে গতকালকে থেকে আর কোনো গোলাগুলির শব্দ এখনো পর্যন্ত শোনা যায়নি, সেই বিষয়টি বলছে স্থানীয় বাসিন্দারা। তবে তারা বলছে যে গোলাগুলি কিংবা মর্টার শেল বা গুলি এসেছে পড়েছে, শিশু গুরুতর আহত রয়েছে, এই সব কারণে কিন্তু মানুষজনের মধ্যে যে আতঙ্ক সেটি এখনো বিরাজ করছে। তবে স্থানীয় বাসিন্দারা কিন্তু চরম ক্ষুব্ধ। তারা, আমরা যতটুকু শুনতে পেয়েছি, 11টা কিংবা 10:30টার দিকে এখানকার স্থানীয় বাসিন্দারা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে একটি মানববন্ধন করবেন, যেখানে তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা সহ তাদের আয় রোজগারের ব্যবস্থা করার জন্য তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা মহাসড়কে তারা অবস্থান করবেন, সেটি আসলে জানিয়েছে। তবে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিবি তাদের যে অবস্থান সেটি শক্ত অবস্থানে রয়েছে এবং তারা তাদের যে সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে সুরক্ষিত রাখার জন্য তারা যে যে ধরনের কার্যক্রম চালানো সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদেরকে যেটি জানিয়েছে, তারা বলছে যে মিয়ানমারের অভ্যন্তরে যে ঘটনা ঘটছে সেটি গত 2 বছর ধরে ঘটছে, মাঝে মধ্যে গোলাগুলির শব্দ হয়, যার কারণে কিন্তু তারা সব সময় আতঙ্কের মধ্যে থাকে। এখনো পর্যন্ত সেই আতঙ্ক তাদের কমছে না। আর হচ্ছে এখন পর্যন্ত 53 জন সশস্ত্র গোষ্ঠীর যে রোহিঙ্গা সদস্য টেকনাফ থানা হেফাজতে রয়েছে, তাদের ব্যাপারে আজকে মামলা বা অন্য কিছু হচ্ছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত সিদ্ধান্ত আসেনি। তো এই ছিল আমার কাছে টেকনাফ সীমান্ত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারের টেকনাফ সীমান্তে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি নেই বললেই চলে। তার উপর নতুন সংকট, মিয়ানমার সীমান্তে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। রাখাইনের সংঘাতে ছোড়া মর্টার শেল ও গুলির আঘাতে প্রায় হতাহত হচ্ছেন সীমান্তের বাংলাদেশি নাগরিকরা। এ অবস্থায় সামরিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। রোববার সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয় শিশুসহ 2 বাংলাদেশি। এর মধ্যে জীবন শঙ্কায় গুলিবিদ্ধ শিশুটি। এর আগেও নাইক্ষুমছড়ি, ঘুমধুম সহ সীমান্ত এলাকাগুলোতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভেতরে পড়ার ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, নাহে তামাদো, তাদের ফায়ারিং এবং সেখানে মানুষ জখম হয়েছে, মারাও গেছে, এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। তার সাথে যেটা এখন আরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হলো যে গ্লোবাল যে ফান্ড, যেই রিসোর্স দেওয়া হতো সেটাও কমে আসছে। তো এটা একটা চ্যালেঞ্জ। রোহিঙ্গা প্রত্যাবাসন থমকে থাকা কিংবা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে মর্টার গুলিতে বাংলাদেশিদের হতাহতের ঘটনায় কূটনৈতিক সমাধানে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একটা দুর্বলতা আমাদের কূটনীতির, সেটা হলো ওই সবসময় আমরা ট্র্যাক 1-এর মধ্যেই রাখি, যেটা হয়, এবং ট্র্যাক 1 আবার সবসময় কৃতিত্ব নিতে চাই। আমরা সামরিক কূটনীতি ব্যবহার করতে পারিনি, সেটাও একটা বিশাল দুর্বলতা। আমরা ভালো করেই জানি ওপাশে হলো সামরিক বাহিনী হলো ক্ষমতায় রাখে, বিশেষ করে তামাদর কথা যদি বলি, আবার আরাকান আর্মি যদি বলি, ওটাও তো সামরিক কাঠামো। বিশ্লেষকরা বলছেন আগামীতে নির্বাচিত সরকারের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যু। নির্বাচিত সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। একদিকে নির্বাচনের ব্যস্ততা, অন্যদিকে জাল টাকার কালো হাত পড়েছে গ্রামগঞ্জ থেকে বন্দরে। এ অবস্থায় ভোগান্তি ও ঝুঁকি এড়াতে একদিকে ডিজিটাল লেনদেনে উৎসাহী করছে বাংলাদেশ ব্যাংক, অন্যদিকে এমএফএস এ নজরদারি বাড়ানোর তাগিদ আইন শৃঙ্খলা বাহিনীর। তবে শুধু সীমান্ত নয়, দেশের অভ্যন্তরে নজরদারি না বাড়ালে দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা অর্থনীতি বিশ্লেষকের। সেলিয়া সুলতানার রিপোর্ট। গত 23 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হোমতাবাদ থেকে বাংলাদেশি 2 টাকার 60,000 নতুন নোট উদ্ধার করে দেশটির কাস্টমস বিভাগ। অক্টোবরে চট্টগ্রামে 20 কোটি টাকা ও মৌলভীবাজারের কুলাউড়া থেকে 1 কোটি টাকার জাল টাকা ছাড়াও ডলার, ইউরো সহ বিপুল পরিমাণ বৈদেশিক জাল মুদ্রা আটক হয়। সম্প্রতি যশোরের কেশবপুর থেকে উদ্ধার করা হয় জাল টাকা। শেরপুরের পোস্ট অফিস থেকেও গ্রাহককে জাল টাকা সরবরাহের ঘটনা ঘটে। ফলে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়া জাল টাকা এবার জাতীয় অর্থনীতিতেও মাথা ব্যথার কারণ। 2 লক্ষ কোটি টাকা যদি দেশের ভিতরে প্রবেশ করতে হয়, যদি কেউ চায় যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা, সেক্ষেত্রে আমি নোট ছাড়লাম, কিন্তু আমি আবার সেই নোটটা দিলাম জাল নোট।
দুইটা অপকর্ম আমি একসাথে সাধিত করলাম। আমরা বড় ধরনের একটা মিটিং করেছিলাম, আপনারা জানেন, ডিজিএফআই, এনএসআই, সিআইডি সবাইকে নিয়ে। এদিকে গত 23 ডিসেম্বর ভোটারদের কেন্দ্রে আসা বন্ধে টাকা ছড়ানো হতে পারে বলে আশঙ্কা করে নির্বাচন কমিশনকে জানায় মাঠ প্রশাসন পুলিশ। এছাড়া ভোটের আগে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে অবৈধ লেনদেন ঠেকাতে কঠোর নজরদারির সুপারিশ করে আইনশৃঙ্খলা বাহিনী। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ঝুঁকি না, কারণ এটা তো আমাদের একটা প্রচলিত ট্রানজাকশনের একটা মিডিয়া। তারপরে যদি মনে করেন সন্দেহজনক লেনদেনের বিষয় থাকে, সেক্ষেত্রে নির্বাচনের সাথে কোনো বিস্তারের থাকে, সেটা তো যাচাই করার সুযোগ আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে। বিশ্লেষকদের মতে সবার দৃষ্টি নির্বাচনের দিকে, ফলে শুধু সীমান্তে নয়, জাল টাকা ধরায় অভ্যন্তরেও নজরদারি বাড়াতে হবে। যেহেতু আমরা দীর্ঘ সময় পরে অনেক প্রভাবশালী লোকজনকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে দেখেছি, তারা কিন্তু বসে নেই। তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করবে, যে কোনো জায়গায় হোক একটা যদি ইনস্ট্যাবিলিটি করতে পারে, দিন শেষে কিন্তু এটা তাদের সাকসেস। একটা জিনিস দেখার জন্য কিন্তু আলাদা কিন্তু ইউনিট আমাদের সরকারের আছে। লিড টাইম বাংলাদেশে যে এটা অনেক বেশি সময় লেগে যায়, সেটা কীভাবে কমানো যায়, প্রভাব পড়ার আগেই যদি আমরা ডিটেক্ট করে ফেলতে পারি। জাল টাকার ভোগান্তি কমাতে, ক্ষতি এড়াতে বড় অঙ্কের অর্থ ডিজিটালে লেনদেনের পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চাহিদার অর্ধেক এলপিজিও মিলছে না বাজারে। তীব্র সংকটের পাশাপাশি থামছে না দাম নিয়ে নৈরাজ্য। খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় কয়েকটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ, আবার কিছু কোম্পানি আমদানি বাড়াতে চাইলেও যথাসময়ে সরকারের অনুমতি না পাওয়ায় বাড়ছে সংকট। তবে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা আমদানিকারকদের। খলিলুর রহমানের ছবিতে ফারুক ভাইয়ের রবিনের রিপোর্ট। 3200 টাকার সিলিন্ডার 5000 টাকা বিক্রি হচ্ছে, এরপরে দিচ্ছে না। দোকান খালি হয়ে রয়েছে, কিন্তু আমি তো মাল পাচ্ছি না। কোম্পানির কোনো ডিলার ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গ্যাস কিনতে পাচ্ছি না। এলপি গ্যাস নেই, রাজধানীর অনেক দোকানে সাঁটানো এমন নোটিশ। সংকটের মধ্যে দাম নিয়েও চলছে নৈরাজ্য। সিলিন্ডার কিনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দামে, এরপরও পাওয়া যাচ্ছে না সব জায়গায়। বিভিন্ন দোকানে ঘুরতেছি, বিভিন্ন জায়গায় কল দিচ্ছি, কোনো জায়গাতে আসলে কোনো রেসপন্স পাইতেছি না। 400 টাকা সরকারি রেট, এখন বর্তমানে 2500 টাকা আমরা গ্যাস পাচ্ছি না। এখন কেন এত দাম বাড়তেছে? এখন এটা দেখার তো কেউ নেই। আমার এখানে যা বোতল পিছনে দেখতেছেন সবগুলি খালি বোতল, এজন্য আমি এটা টানাইতে বাধ্য হয়েছি। কেবল বাসাবাড়িতে রান্নাবান্নাই নয়, সংকটের প্রভাব এলপিজি বা অটোগ্যাস নির্ভর পরিবহন খাতেও। কোনো স্টেশন বন্ধ, আবার কোনোটিতে যানবাহনের দীর্ঘ সারি। 1 ঘন্টা ধরে ঘুরতেছি, এলপিজির দাম বাড়ানোর পর থেকে এরকম চলতেছে। দোকানে যেন আগে লাইন থেকে আউট করে দেয়, ব্যারিকেড দিয়ে রাখছে, কোনো গ্যাস নাই, বন্ধ। দেশে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় 1,20,000 থেকে 1.5 লাখ মেট্রিক টন। ব্যবসায়ী সমিতির তথ্য মতে বর্তমানে মিলছে চাহিদার মাত্র 40% এলপি গ্যাস। 5.5 কোটি সিলিন্ডারের বিপরীতে রিফিল হচ্ছে 1.25 কোটি। আর যানবাহনে মাসিক 15,000 মেট্রিক টন চাহিদার জায়গায় পাওয়া যাচ্ছে 4 থেকে 5,000 মেট্রিক টন এলপিজি। কিন্তু নজিরবিহীন এই সংকটের নেপথ্যে কি কারণ? এলপিজি খাত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈশ্বিক পরিস্থিতি, মার্কিন নিষেধাজ্ঞা থাকায় জাহাজ সংকট, ঋণপত্র খোলা সংক্রান্ত জটিলতায় বেশ কিছু কোম্পানির উৎপাদন বন্ধ, আবার কয়েকটি কোম্পানি আমদানি বাড়ানোর আবেদন করলেও জ্বালানি বিভাগ অনুমতি দিতে দেরি করায় এ পরিস্থিতি। আমাদের মোট 28টা লাইসেন্সি কোম্পানি ছিল এলপিজিতে। এর ভিতরে 7-8টা কোম্পানি ইম্পোর্ট করতে পারতো রেগুলারলি, আর বাকি 20টার উপরে কোম্পানি ইম্পোর্ট করতে পারতো না। ফলে এখানে একটা চ্যালেঞ্জ ছিল। তবে এখন যদি বাংলাদেশ ব্যাংক এগিয়ে আসে, তাহলে সবাই ইম্পোর্ট করতে পারলে আমাদের কাছে সারপ্লাস এলপিজি থাকবে বলে আমার বিশ্বাস। তবে তীব্র সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের কিছু নীতিগত সিদ্ধান্তের ফলে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা এলপি গ্যাস আমদানিকারকদের। দোকান ভর্তি সিলিন্ডার থাকলেও তার কোনোটিতে নেই গ্যাস, যা বলে দিচ্ছে সংকটের তীব্রতা। আর এর মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে বিভিন্ন পক্ষ আশ্বস্ত করলেও বাস্তবতা এখনও ভিন্ন। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানির তৃতীয় দিন আজ। শুনানি হবে 70টি আপিলের ওপর। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু।
আজকে মূলত তৃতীয় দিনের শুনানিতে ৭০ জনের শুনানি চলবে। তৃতীয় দিনের মতো যে শুনানি চলছে, এখন প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 4 কমিশনার, সচিব মহোদয় সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই শুনানিতে উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতেই, নির্বাচন কমিশনের উপস্থিতিতেই মূলত শুনানি চলছে এবং পক্ষ বিপক্ষের কথা শুনছে। যেখানে যেটি সঠিক সিদ্ধান্ত সেটিকে মেনে নিয়েই নির্বাচন কমিশন আসলে সিদ্ধান্ত দিচ্ছে। এবং আমরা এই গত 2 দিনের যদি দেখি যে বেশিরভাগ প্রার্থী কিন্তু ফিরে পেয়েছে তাদের প্রার্থিতা। যারা বাদ পড়ছেন তাদের বেশিরভাগই রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, এবং স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে বিশেষ করে যেহেতু তাদের 1% যে ভোটারের স্বাক্ষরযুক্ত যে তথ্যাদি, সেই তথ্যাদিতে যার একেবারে গরমিল পাওয়া যাচ্ছে, যার কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেই হয়তো বাদ পড়ছে প্রার্থীরা। তবে নির্বাচন কমিশন কিছুটা শিথিলতা রেখেই শুনানি চালাচ্ছেন এবং আমরা দেখছি যে গত 2 দিনে প্রায় 140 জনের মতো আপিলের শুনানি হয়েছে। এই 140 জনের শুনানি শেষে কিন্তু 110 জনের প্রার্থিতায় ফিরে পেয়েছে এবং এর মধ্যে প্রায় 13 জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আপিলটি নামঞ্জুর করেছে। অর্থাৎ এই 13 জনের কিন্তু সুযোগ রয়েছে আদালতে গিয়ে আদালতের কাছে পুনরায় তাদের আপিল করা, এবং সেক্ষেত্রে যদি আদালত মনে করে যে তাদের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া উচিত, সেক্ষেত্রে তারা ফিরে পেতে পারে। তবে আমরা দেখেছি এর মধ্যে শুধু জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং সেই সঙ্গে গতকাল যে নাগরিক ঐক্যের যিনি প্রার্থী রয়েছিলেন বগুড়া 2 আসনের মাহমুদুর রহমান মান্না সহ এরকম অনেকেই তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এবং তারা সকলে একটা দাবি, যেন নির্বাচন কমিশন শুনানিতে যে ধরনের নিরপেক্ষতা বজায় রাখছে, সেক্ষেত্রে ভোটের মাঠেও যেন তারা নিরপেক্ষতা বজায় রাখে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এবং ভোটের পরিবেশ যেন নিশ্চিত করে, সেটি সকল সম্ভাব্য এইসব প্রার্থীদের দাবি। আসলে নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম ভোটের মাঠ। চায়ের দোকানে চলছে চুলচেরা আলোচনা। ঠাকুরগাঁও 1 আসনের ভোটারদের প্রত্যাশা, জেলার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, ইপিজেড ও বিমানবন্দর চালু করার পাশাপাশি কর্মসংস্থানে ভূমিকা রাখবে এমন ব্যক্তিকেই বেছে নেবেন তারা। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন জিয়াউর রহমান বকুল। আমি আছি ঠাকুরগাঁও জেলার 1 আসনের বাজিস্ট্যান্ড এলাকার একটি চায়ের আড্ডাখানায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এই চায়ের আড্ডাখানায় যারা অংশ নিয়েছে তাদের প্রত্যাশার কথা জানবো। আমার বয়স হচ্ছে আপনার 33 বছর বয়স। তা আমি এই যাবৎ একবার ভোট দিতে গিয়েছিলাম, সেখানে আমি যাই ভোট দিতে পারি নাই। যে ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে। এবার তো আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, ভালো নির্বাচন যেন হয়, সবাই যেন আমরা সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। এখানকার রাস্তাঘাট উন্নয়নের জন্য একজন যোগ্য নেতৃত্ব এবং যোগ্য ব্যক্তি যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে এলাকার উন্নয়ন করতে পারবে এবং ঠাকুরগাঁওর উন্নয়ন হবে। আমাদের এলাকায় যদি ভালো কোনো প্রতিষ্ঠান হয় তাহলে আমরা কাজ করে খাইতে পারবো, এবং ব্যক্তি যদি করে দিতে পারে তবে ওনাকে দেখে আমরা ভোট দিব। তাদের কাছে আশা করি যেন একটা ভার্সিটি পাই এবং একটা যেন ভিজিট পাই। এমন একজন প্রার্থী যিনি আমাদের ঠাকুরগাঁও শহরটাকে সবচেয়ে বড় করে দেখবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করবে। নির্বাচনের আগ মুহূর্তে বা নির্বাচনের মুহূর্তে যেন আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে, যাতে উচ্ছৃঙ্খল না হয়। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নিজ বাসায় স্কুল ছাত্রী ফাতেমা আক্তার লিলিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে তথ্য নিশ্চিত করে সংস্থাটি। এর আগে শনিবার বিকেলে দক্ষিণ বনশ্রীর বাসায় ওই স্কুল ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ছোট বোন লিলিকে বাসায় রেখে জিমে গিয়েছিলেন বড় বোন শোভা। পরে বাসায় ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে লিলি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সিসিটিভির ফুটেজ থেকে শনাক্ত করা হয় সন্দেহভাজন হোটেল কর্মী মিলনকে। পরে সন্দেহভাজন মিলনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা। সেকেলে প্রযুক্তি, অদক্ষ চালক, বালু বোঝায় বালখেড ও ডুবোচর যেন নদী পথের ভয়াবহ আতঙ্ক। দেশের দক্ষিণে নৌরুটে ঘটছে একের পর এক দুর্ঘটনা। গেল 1 বছরে প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ। প্রতিটি অঘটনের পর হয় তদন্ত কমিটি, কিন্তু বাস্তবায়ন হয় না সুপারিশ। সড়কের চেয়ে ঝুঁকি ঝামেলা কম, আরামদায়কও। তাছাড়া দক্ষিণাঞ্চলের এমন অনেক এলাকা আছে যেখানে নৌপথই ভরসা। তাই বরিশাল বিভাগের মানুষ যাতায়াতে লঞ্চকেই প্রাধান্য দিত।
কিন্তু একের পর এক দুর্ঘটনা সেই ভরসাকে শঙ্কায় পরিণত করেছে। পরিসংখ্যান বলছে দেশের সবচেয়ে বেশি নৌ দুর্ঘটনা হয় দক্ষিণ অঞ্চলের নদীপথগুলোতেই। গত 5 বছরে 450টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 350-রও বেশি মানুষ। 2021 সালে সর্বোচ্চ 65টি নৌ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল 110 জন, আর সবশেষ 2025 সালে এই নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছিল। খোদ লঞ্চ চালকদেরই অভিযোগ, অভ্যন্তরীণ নৌরুটের 3/4 নৌযান চলে সেকেলে প্রযুক্তিতে, নেই নেভিগেশন রাডার। আধুনিক প্রযুক্তি ব্যবহার হাতে গোনা বড় কয়েকটি লঞ্চে, তাও নামে মাত্র। অদক্ষ চালকের পাশাপাশি সবচেয়ে বড় আতঙ্ক রাতে বালু বোঝাই বাল্কহেড। গতিপথের নির্দেশিকা বয়া কার্যত অকার্যকর। বিআইডব্লিউটিএ মানে ডিজি শিপিং যাতে এই দিকে নজর দেয় যে কার রিক্রুটমেন্ট আছে না আছে এগুলো জানি যাচাই বাছাই করে দেখে। ছোট জাহাজগুলোর রাডার নাই, আমরা রাডারে সবকিছু দেখতে পারতে আছি, ওরা তো আর কিছু দেখতে পারতে আসে না। বর্ষা মৌসুম তো আছেই, শীতে নাব্য সংকট, ঘন কুয়াশায় নদীপথ হয়ে ওঠে আরো বিপজ্জনক। তার উপরে যাত্রী সংকটে লঞ্চ ব্যবসায় ধস, দাবি মালিকদের। নৌপথে এখন যে কটা লঞ্চই আছে তাদের একেবারে লেটেস্ট মডেলের রাডার স্থাপন করা অত্যন্ত জরুরি। এদিকে এক একটি নৌ দুর্ঘটনার পর তদন্ত কমিটি হলেও তার সুপারিশমালা আর বাস্তবায়ন হয় না বলে ক্ষোভ নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্তাদেরই। আর লোকবল ও প্রযুক্তিগত সংকটের দোহাই দিয়ে ব্যবস্থার প্রতিশ্রুতি সংশ্লিষ্টদের। বিভিন্ন নৌপথে এগুলো যেন অবৈধভাবে চলাচল করতে না পারে সেজন্য আমরা কোস্টগার্ড তারপরে নৌ পুলিশকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। তাছাড়া আমরা বিভিন্ন সময় মোবাইল কোর্টের পরিচালনার মাধ্যমে নিয়মের মধ্যে আসার জন্য রাতে যেন চলাচল না করতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করছি। প্রযুক্তিগত যে অ্যাডভান্সমেন্টটা পৃথিবী এগিয়েছে সেই জায়গাটাতে আমরা বাংলাদেশ অথবা এখনো অতটা কোপ আপ করতে পারিনি। তথ্য বলছে বরিশাল বিভাগের 89টি নদ নদীর মধ্যে 42টি নদীর 692 কিলোমিটার এলাকায় ডুবোচরের কারণে স্বাভাবিক চরিত্র হারাচ্ছে নদীগুলো। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে 5 শতাধিক নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন। দেশটিতে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের সমর্থনে ইউরোপে বিক্ষোভ হয়েছে। চলমান সহিংসতায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ শহীদদের স্মরণে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। ইরানকে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে শত শত মানুষ নিহতের ঘটনায় প্রতিবাদে বিভিন্ন দেশ এখন উত্তাল। রোববার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেন ইরানিরা। তীব্র শীত উপেক্ষা করে শত শত ইরানি জড়ো হন। নিজ দেশের বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে ইরানি আমেরিকানরা স্বাধীনতা, মানবাধিকার এবং জবাবদিহিতার দাবি জানান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে সহায়তার ঘোষণা দিয়েছেন। মার্কিন 2 কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে ইতিমধ্যে প্রশাসন ও সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। এদিকে ইরানে চলমান আন্দোলনের সমর্থনে বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস ও ইস্তাম্বুলে। রোববার লন্ডনে ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভটি শুরু হলেও পরে তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে স্থানান্তরিত হয়। সেখানে হাজারো বিক্ষোভকারী অংশ নেন। 10 ডাউনিং স্ট্রিটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীরা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। ফ্রান্সের প্যারিসে ইরানিদের সমর্থনে জড়ো হন 2000-এর বেশি মানুষ। তাদের অনেকের হাতেই ছিল 1979 সালের আগের ইরানের পতাকা। তারা সরকার পতনের সমর্থনে বিক্ষোভে স্লোগান দেন। বলেন, ইরানের জনগণই শুধু নয়, বিভিন্ন দেশে বসবাসকারী ইরানিরাও দেশটির বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ইউরোপের বৃহৎ মুসলিম দেশ তুরস্কের ইস্তাম্বুলেও ইরান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। প্রচন্ড বৃষ্টির মধ্যে ইরানি কনসুলেটের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের অনেকের মুখে আঁকা ছিল ইরানের পতাকা এবং লাল রঙের অশ্রু। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে ইরানে যে কোনো সময় হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস। তবে হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
মিয়ানমারের সংঘাতের প্রভাব টেকনাফের সীমান্তবর্তী গ্রামে গুলি আতঙ্কে ঘর থেকে বের হওয়া বন্ধ, সতর্ক বিজিবি। সামরিক কূটনীতি জোরদারের পরামর্শ। নির্বাচনী ডামাডোলের মধ্যে জাল টাকার বিস্তার নিয়ে চিন্তা, মূল্যস্ফীতির লাগাম টেনে অর্থনীতিতে গতি আনার চেষ্টাও ব্যর্থ হওয়ার শঙ্কা, নজরদারি বাড়ানোর তাগিদ। সরকার বিরোধী আন্দোলনে ইরানে নিহতের সংখ্যা ছাড়ালো 500। 3 দিনের রাষ্ট্রীয় শোক। সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা ট্রাম্পের, তেহরানের সমর্থনে ইউরোপে বিক্ষোভ। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। ধন্যবাদ রোজা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের। কি অবস্থা?